বিরতির পর ফিরে এলাম। আমরা আলোচনা করছি টেট কেলেঙ্কারি নিয়ে। আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনারা ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। ফোন করতে পারেন 22342424 অথবা 39180112 39180112 অথবা 22342424 এই নাম্বারে ফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। রতন দা, আমি আপনাকে জিজ্ঞাসা করি, কি ঘটনাটা দেখে আপনার কি প্রতিক্রিয়াটা হচ্ছে বলুন তো? খুব খারাপ লাগছে। আমি শিক্ষার সঙ্গে যুক্ত আছি দীর্ঘকাল, এবং ধরুন এই কম্পিটিটিভ পরীক্ষা তো অনেক নেইও, কেন্দ্রীয়ভাবে যেটাকে নেট পরীক্ষা বলে কলেজ মাস্টারমশাই নেওয়ার জন্য, সেটার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সুবাদে এটা জানি যে মাস্টারমশাইরা যখন এইসব পরীক্ষার প্রশ্ন করেন এবং খাতা দেখে যখন লিস্টটা তৈরি করেন, তারা জানেন যে নানা দিক থেকে এই জিনিসটা খেয়াল করা হয় যে স্বচ্ছতা আছে কিনা, এবং ফলত লিস্ট তৈরি করার বিষয়টা সমস্যা থাকে না। এবং এই লিস্ট দরকার হলে পরে হাইকোর্ট চাইতে পারে যে প্রক্রিয়াটা কি জানাও, কিভাবে হলো সেটা বোঝাও। ফলে মাস্টারমশাইরা ভীষণ সতর্ক থাকেন। আমার অবাক লাগছে 30 লক্ষ প্রার্থী থেকে যদি পরীক্ষা দিয়ে থাকে, কত দিয়েছে জানি না, 18,000-এর নামটা তৈরি হলো কিভাবে, মেরিট লিস্টটা কি বেসিসে তৈরি হলো, এবং সেই লিস্টে কার নাম এলো এবং কেন এলো না, এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার এত হাসিং একটা ব্যবস্থার ভেতরে যাচ্ছে কেন? কেন তারা পরিষ্কার বলছেন না যে দিস হ্যাড বিন দ্য ক্রাইটেরিয়ান, তার উপর দাঁড়িয়ে লিস্ট এইভাবে তৈরি হয়েছে, তাতে যাদের নাম এসছে এই হচ্ছে তাদের নাম, তারা পরপর ওই মেরিট অনুযায়ী কাজটা পাবেন। আজকে শুনছি নাম তৈরি হচ্ছে তৃণমূল ভবনে, কাল শুনছি সেটা মুকুল রায়ের পকেটে আছে, পরশু দিন শুনছি একজন বলেই দিচ্ছেন কিভাবে এটা প্রক্রিয়াটা হয়েছে, তারপর দিন শিক্ষামন্ত্রী বলছেন তার গলাটা ঠিক না। এত কিছু কাণ্ড না করে তারা নিজেরা একটা পরিষ্কার স্টেটমেন্ট দিন, 30 লক্ষ থেকে 18,000টা লিস্টটা তৈরি হলো কি করে, মেরিট লিস্ট কিনা সেটা, অর্থাৎ নাম যেমন আছে মেরিট অনুযায়ী। কিন্তু প্রথম দিন প্রেস কনফারেন্সে বলেছেন বাকিরা যোগ্যতার নির্ণায়ক জায়গায় আসতে পারলেন না, ফলে সেটাও বোঝার দরকার কি করে 1.07 এটা একটা কাট অফ কিভাবে ঠিক হয় সেটাও তো জানার দরকার আছে, যে এইটা হয় তার কাট অফ। যেমন আমরা ধরুন কম্পিটিটিভ পরীক্ষায় যখন আমাদেরও কাট অফ করতে হয়, রিকোয়ারমেন্ট কি সেটা বুঝে একটা জায়গায় কাট অফ হবে। সরকার কি ইনসেনসিটিভ মনে হচ্ছে? অত্যন্ত অসংবেদনশীল, অত্যন্ত ইনসেনসিটিভ। এবং আমি বুঝতেই পারছি না এত বড় একটা বিষয় এই বেকার অধ্যুষিত রাজ্যে প্রত্যেকটা পরিবারের ভাগ্য, অনেক পরিবারের ভাগ্যের সাথে জড়িত। আমার তো মনে হচ্ছে যে পরীক্ষা হয়েছিল, ট্রেন দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছে রাস্তার ধারে, মারা গেছিলেন একজন মারা গেলেন, কি অবস্থা রাজ্যটার এটা বোঝা যাচ্ছিল। সেই রাজ্যবাসীগুলো যারা এটার দিকে তাকিয়েছিলেন, প্রত্যেকটা পরিবার, সেইটা নিয়ে একটা গভর্নমেন্ট এই কাণ্ডটা করতে পারে, এত ইনসেনসিটিভ গভর্নমেন্ট তো আমি দেখিনি। আমি সেটাই বলছি, আমাদের বক্তব্য এটাই। সত্যি তো সেদিনের সেই বছরের সেই টেট পরীক্ষার দিনের সেই ছবিটা যদি মনে করি, 2012 কাতারে মানুষ যেভাবে তারা গিয়েছিলেন, রেলে, ট্রেনে, বাসে, অটোয়, ট্রেকারে, সর্বত্র ভিড়, এবং তার মধ্যে ট্রেন থেকে পড়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হলেন, মারা গেলেন একজন, এবং এত মানুষের ঘটনা। সেখানে যখন আপনাদের চ্যানেল 24 ঘন্টা যখন আমরা ব্যাপারটা বললাম, তারপরও 48 ঘন্টা ধরে এ সরকার নানান স্তরে নানানভাবে নানান ধরনের ভাবনা চিন্তা শুরু করলেন, তৃণমূল ভবনের মধ্যে আলোচনা শুরু হলো, কিন্তু সরকার একটা এইটুকু রিয়াকশন নিয়ে এলো না যে আমরা বিষয়টা খতিয়ে দেখুক। তার বদলে আজ ব্রাত্য বসু যেটা বললেন, সে জায়গা থেকে আমাদের প্রশ্ন, ব্রাত্য বসু বললেন তাকে সুরঞ্জনা চক্রবর্তী বলেছেন যে তার বক্তব্য বিকৃত করা হয়েছে, প্রেস রিলিজ জারি করেছে। আমাদের প্রশ্ন অনেকগুলো। আমাদের প্রশ্ন নম্বর 1, এই কণ্ঠস্বর যদি বিকৃত করা হয়ে থাকে তা বুঝতে 48 ঘন্টা সময় নিলেন কেন সুরঞ্জনা চক্রবর্তী? কেন, যদি কণ্ঠস্বর বিকৃত করা হয়, যে মুহূর্তে আমরা কণ্ঠস্বর বিকৃত করে প্রচার করব, তার পরেই সুরঞ্জনা চক্রবর্তী বলবেন, প্রেস স্টেটমেন্ট দেখবেন, প্রেসের সামনে দাঁড়িয়ে বলবেন, ক্যামেরার সামনে বলবেন, প্রিন্ট মিডিয়ার সামনে বলবেন আমার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, এরা অন্যায় করেছে। কেন বলেননি? কেন 48 ঘন্টা সময় লেগেছে? সুরঞ্জনা চক্রবর্তী, ব্রাত্য বসু উত্তর দিন। ব্রাত্য বসু বলেছেন সুরঞ্জনা চক্রবর্তী তাকে ফোনে বলেছেন যে প্রেস বিবৃতি দিয়েছেন। সুরঞ্জনা চক্রবর্তী প্রেস বিবৃতি কোথায়? আজ দুপুরে নাকি প্রেস বিবৃতি দিয়েছেন। এখনো পর্যন্ত আমাদের করেসপন্ডেন্টরা, আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, কোনো করেসপন্ডেন্টের কাছে কোনো প্রেস বিবৃতি এসে পৌঁছয়নি। প্রেস বিবৃতি কোথায়?
তারপরে আমাদের প্রশ্ন, প্রধান অভিযুক্ত যিনি সুরঞ্জনা চক্রবর্তী, তার ওপরেই আস্থা রাখলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী যদি বলেন যে প্রধান অভিযুক্ত এখানে সুরঞ্জনা চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলছেন যে আমরা সব ঠিক করেছি, কাকে 9 দিতে হয়, কাকে 2 দিতে হয় ইন্টারভিউ, এ তার একটা ট্যাকটিক্স আছে, তার একটা ওয়ে আছে, সে কথা বলবো না। যার বিরুদ্ধে প্রধান অভিযোগ তার উপরেই আস্থা রাখছেন শিক্ষামন্ত্রী। মানবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, মানবেন যদি একটা মেজর অভিযোগ করেছেন, ধরা যাক সেই কফিন কেলেঙ্কারি, জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল, তখন যদি জর্জ ফার্নান্ডেজ বলতেন না আমি নির্দোষ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ও মন্ত্রিসভা থেকে বেরোতেন না। আজ যদি একইভাবে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মন্ত্রিসভার বিভিন্ন সদস্য অথবা ইউপিএ সরকারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে, তারা যদি বলে দেন তারা নির্দোষ, তাহলে আমরা মেনে নিতে প্রস্তুত থাকবো তো গোটা দেশ? এটা কোনো রুলে, কোনো ন্যায়, কোনো বিচারের পদ্ধতিতে হয়ে থাকে, অভিযুক্ত যা বলছে সেটাই শেষ কথা, তারপরে কোনো হতে পারে না। আমরা বারবার বলছি এখানে 3টে পক্ষ ছিল। একটা পক্ষ সুরঞ্জনা চক্রবর্তী, যার বিরুদ্ধে অভিযোগ, আরেকটা পক্ষ প্রদীপ মণ্ডল, যার স্ত্রী মমতা মণ্ডল হাইকোর্টে কেস করেছেন পাননি বলে। প্রদীপ মণ্ডল দ্বিতীয় পক্ষ, এবং তৃতীয় পক্ষ আমরা 24 ঘন্টা। আমরা ওই অডিও টেপ, স্টিং অপারেশন টেট কেলেঙ্কারি অডিও টেপটাকে যারা রিলিজ করেছি, যারা বার করেছি, যদি কণ্ঠস্বর বিকৃত করে থাকি, সব পক্ষে খোঁজ নিলেন না কেন? 3টে পক্ষের মধ্যে আপনি খোঁজ নিলেন শুধু সুরঞ্জনা চক্রবর্তীর সঙ্গে কাছে। আপনি প্রদীপ মণ্ডলের সঙ্গে কথা বলেছেন, আমাদের জানা নেই। আপনি আমাদের সঙ্গে কথা বলেছেন, একেবারেই না। আপনি 3টে পক্ষের মধ্যে 2টো পক্ষের সঙ্গে কথা বললেন না, আপনি কথা বললেন অভিযুক্তের সঙ্গে, এবং অভিযুক্তের সঙ্গে কথা বলেই আপনার মনে হলো আর তদন্তের দরকার নেই, কারণ তিনিই তো বলছেন তার গলা বিকৃত করা হচ্ছে। মানবো আমরা? গোটা দেশ মানবে? আমাদের পরের প্রশ্ন, কণ্ঠস্বর যদি বিকৃত করা হয়ে থাকে, সুরঞ্জনা চক্রবর্তী মামলা করছেন না কেন? মামলা করুন 24 ঘন্টার বিরুদ্ধে, মামলা করুন। আমরা রয়েছি, আমরা প্রস্তুত। আমরা যদি কণ্ঠস্বর বিকৃত করে থাকি, মামলা করুন, আসুন আদালতের দ্বারস্থ হই। আপনি বলছেন কণ্ঠস্বর বিকৃত, আমরা বলছি কণ্ঠস্বর বিকৃতি যদি হয়ে থাকে তাহলে সেটা নিয়েই তদন্ত হোক, অন্তত কোথাও একটা তদন্ত হোক, কোথাও একটা তদন্তের শুরু হোক। ঠিক আছে, সুরঞ্জনা চক্রবর্তী দাবি করেছেন কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে, আমরা যদি সেই বিকৃত করে থাকি, ব্রাত্য বসু, রাজ্যের সরকার, আপনাদের কাছে আমাদের দাবি কণ্ঠস্বর বিকৃতি নিয়েই তদন্ত হোক, এবং সেখান থেকেই অন্তত আমরা জানতে পারবো। কারণ প্রদীপ মণ্ডল তথা মমতা মণ্ডলের ওই কেঁচো খুঁড়তে গিয়ে আমরা এত বড় সাপটাকে আবিষ্কার করেছিলাম। কণ্ঠস্বর বিকৃতি তদন্ত থেকে না হয় আমরা আবিষ্কার করব পরের তদন্তটা। আমি শঙ্কর একটু আপনার কাছে যাই। আপনাকে যাওয়ার আগে যে কথা বলছিলাম আগে, যে আমরা আগেও আপনাদের বলছিলাম যে নানান জায়গা থেকে অভিযোগ আসছে, তৃণমূলের প্যাডে কোথাও লিখে দিয়েছে, কোথাও তৃণমূলের প্যাডে বলেছে যে একে নিয়ে নিন, ওকে নিয়ে নিন। আমরা আপনি বলছেন আপনার এলাকায় অন্তত আশেপাশের কোনো লোককে দেখতে পাচ্ছেন না। কালনার বিধায়ক, তার বাড়িতে তার আত্মীয় 5জনই চান্স পেয়ে গেলেন, সুযোগ পেয়ে যাচ্ছেন। তার পরিবারের এই 5জন সদস্য, তারা প্রত্যেকে চান্স পাচ্ছেন। কি বলছেন সেখানকার কালনার একজন প্রার্থী, তারা অভিযোগ করছেন, কি বলছেন শুনিনি? তারাই চান্স পেয়েছে এই পরীক্ষা, কিন্তু অন্যরা কেউ পায়নি। স্বজন পোষণটা খুব বেশি হয়েছে আমাদের এখানকার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু। হ্যাঁ, বিশ্বজিৎ কুণ্ডু যারা ফ্যান্স আছে তাদেরই চাকরি হয়েছে। আমরা শুধু অপেক্ষায় ছিলাম ফল প্রকাশটা কবে হবে। যখন ফল প্রকাশ হলো, এখনো আমি দৃঢ় বিশ্বাস আমার খাতাটা পুনরায় যদি দেখা হয় 60% তো টেট উত্তীর্ণ হয়েছে, 60% কেন, আমি 90% মার্কস পাবো। চাকরি পেল বা টেটে পাস করে চাকরি পেল স্কুল মাস্টার, ওর বৌদি চাকরি পেল, একই বাড়ি থাকে, ওর বৌদি চাকরি পেল, ওর পিস্তত ভাই চাকরি পেল, ওর মামা চাকরি পেল, এমনকি মামার যে বন্ধু বান্ধব 2-4 জন তারাও চাকরি পেল, শুনেছি টাকার বিনিময়ে। যোগ্য ছেলেরা চাকরি পাবে না এটা হয়? তো পরীক্ষা দিয়েছে, আসলে খাতা দেখা হয়নি, খাতা জোরে ছড়ে দিয়েছে। যারা সাদা খাতা জমা দিয়েছে পরীক্ষার আগেই ঠিক করা ছিল এরা পাবে। আর কালনার বিধায়ক কি বলছেন? খুব ন্যায্য একটা অভিযোগ তুলেছেন, খাতা দেখা এবং তার থেকে নম্বর দিয়ে একটা মেরিট লিস্ট তৈরি করা, এই প্রক্রিয়াটাকেই পাশ কাটানো হয়েছে। এই ধরনের জিনিস হয় না। কালনার বিধায়ক কি বলছে শুনি। রাজ্যে বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছি এত যোগ্য প্রার্থীর অভাব, মাত্র 1.07% মাত্র প্রার্থীকে পাওয়া যাচ্ছে যোগ্য হিসেবে। সেখানে এক আশ্চর্য দ্বীপ এই কালনার বিধায়কের এই বাড়ি এবং তার আত্মীয় স্বজনদের এই দ্বীপটিতে, যেখানে 100% যোগ্য, 100%। যতজন পরীক্ষা দিচ্ছেন ততজন নিয়োগপত্র নিয়ে বেরিয়ে আসছেন। শুনি তিনি কি বলছেন।
সম্পূর্ণ মিথ্যে কথা। তার কারণ হচ্ছে যে মা মাটি মানুষের সরকার কখনো অস্বচ্ছ কাজ করতে পারে না, আর সেই দলের একজন বিধায়ক হয়ে আমি সেই কাজ করবো এটা ভাবাই যায় না। যারা যোগ্যতা তারা পেয়েছে, যারা অযোগ্য তারা পায়নি। এবার যদি কেউ মনে করে যে আমার হলো না ওর কেন হলো, তার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, তারা চিঠি করে দেখে নিতে পারে যে সে সত্যিই তার যোগ্যতা আছে। বিশ্বজিৎ কুণ্ডু আমরা এই নিয়ে বলছিলাম যারা পেয়েছেন আপনার আত্মীয়রা, আপনার আত্মীয় হলেই তারা অযোগ্য হবে না এমন কথা আমরা বলি না, কিন্তু একটু আশ্চর্য সবাই মিলে যখন পাচ্ছেন, এবং ঠিক বলছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তো দাবি করতে পারেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্টে 500 টাকা করে লাগছে। এই খবরটা সংগ্রহ ওইটাই জানবার জন্য 500 টাকা করে লাগছে, কারণ এর আগে বলা হয়েছিল যে যদি জানতে হয় তাহলে 500 টাকা লাগবে, 10 টাকা দিয়ে রাইট টু ইনফরমেশন অ্যাক্টে দিতে পারবেন না, কিন্তু খাতা দেখতে হলে 500 টাকা লাগবে। অত টাকা আছে এতগুলো লোকের? প্রশ্নটা সেটাও। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন টেলিফোনে দমদম থেকে। নমস্কার। নমস্কার, প্লিজ বলুন। যোগাযোগ সম্বন্ধে বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট্ট বিরতি নেওয়ার সময় আছে, বিরতির পর আমি আসবো শঙ্কর আপনার কাছে এবং জহর আপনার কাছেও আসবো। ছোট্ট বিরতির পর আমরা দ্রুত ফিরে আসবো। টেট নিয়ে যে কেলেঙ্কারি ফাঁসের পর রাজ্য জুড়ে বিক্ষোভ, তার মধ্যেই সরকারের এই নির্বিকার একটি প্রতিক্রিয়া। ফিরবো সেই নিয়ে আলোচনায়, সঙ্গে থাকুন 24 ঘন্টা।